দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন সবাইকে আশা করি এই করোনা কালে আহ, আপনারা ঘরে আছেন, নিরাপদে আছেন, সবাইকে নিয়ে ভালো আছেন। আপনারা জানেন সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে অনলাইন গ্রুপ পূর্বদল হেল্পলাইনের নিয়মিত আয়োজন নিয়ে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হই। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন পূর্বতলার দর্পণ পত্রিকার আরেকটি পত্রিকায় আজকে আপনাদের সঙ্গে আমি হাজির হয়েছি, মোহাম্মদ গোলাম মুস্তফা। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র। বিভিন্ন নাগরিক সুবিধা পেতে জাতীয় পরিচয়পত্র অনেক ক্ষেত্রে এখন বাধ্যতামূলক। অন্তত 22টি নাগরিক সেবার ক্ষেত্রে এটি এখন ব্যবহৃত হয়। কিন্তু প্রয়োজনীয় জিনিসটি নিয়ে রয়েছে নানান ভোগান্তি, রয়েছে নানান প্রশ্ন, নানান জিজ্ঞাসা। অনেকেই সঠিক তথ্যটি না জানার কারণে এখনো এটি পাননি। আবার অনেকেও পেয়ে থাকলে সেটার মধ্যে নানান ধরনের ভুল ভ্রান্তি বা অনেকের কার্ডটি হারিয়ে গেছে। তো এই আয়োজনের পুরোটা সময় ধরে আমরা কথা বলবো জাতীয় পরিচয়পত্রের বিভিন্ন দিক নিয়ে, এর আদপান্ত নিয়ে জানানোর চেষ্টা করবো এই দলিলটির নানান দিক, উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদের বিভিন্ন প্রশ্নের। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা, যিনি এর আগে পূর্বদলা উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি অনেক সজ্জন ব্যক্তি। একেবারেই যে সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য যিনি নিরলসভাবে কাজ করেছেন, তিনি হচ্ছেন জনাব শিহাবুদ্দিন। দর্শক, আমি জানিয়ে রাখতে চাই, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে লিখে জানাবেন। আর প্রশ্নটি অবশ্যই সংক্ষিপ্ত আকারে লিখবেন। তো এই মুহূর্তে আমরা আমাদের এই আয়োজনে যুক্ত করছি জনাব শিহাবুদ্দিন স্যারকে। স্যার, আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি ধন্যবাদ। আমিও আপনাদের এই আয়োজনে সংযুক্ত হতে পেরে নিজেকে গর্ববোধ করছি, কারণ আমার খুব ভালো লাগা প্রিয় পূর্বধালাবাসী। আমি ওখানে প্রায় দীর্ঘ 1 বছর 10 মাস আমার কর্মযোগ্য আমার দায়িত্ব পালন করার সুযোগ হয়েছিল। তো সেই দায়িত্ব পালন করতে গিয়ে পূর্বধালাবাসী, বিশেষ করে 11টি ইউনিয়নের প্রত্যেকটি অঞ্চলে আমি বিভিন্ন সময় মানুষের সেবামূলক কার্যক্রম, যাতে জাতীয় পরিচয়পত্র সংখ্যা বিভিন্ন নির্বাচন যেন সুষ্ঠু, সত্য, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, পাশাপাশি জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যে সমস্ত সেবাগুলো আছে আমি আমার দায়িত্ব পালন সময়ে চেষ্টা করেছি সেগুলো যেন মানুষ কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে অফিসে এসে তারা সেবাগুলো নিতে পারে। আমি সেই বিষয়ে সচেষ্ট ছিলাম। তো যাই হোক, যেহেতু বদলিযোগ্য চাকরি, আমি বদলি সুবাদে পূর্বজেলা উপজেলা থেকে বদলি হয়ে গত অক্টোবর মাসে কিশোরগঞ্জ সদর উপজেলায় যোগদান করেছি এবং অদ্যাবধি এখানে কর্মরত আছে। আলহামদুলিল্লাহ, এই প্যান্ডামিক সিচুয়েশন, করোনা ভাইরাসের মধ্যেও মানুষের দোয়ায় আমি সুস্থ আছি, আমার পরিবারের সবাই সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ স্যার। তো আমরা আজকে তো ইতিমধ্যে আমরা জানিয়েছি যে জাতীয় পরিচয়পত্রের বিভিন্ন দিক নিয়ে আমরা আজকে এই মুহূর্তে কথা বলবো। তো আমরা আমাদের কিছু প্রশ্ন আছে, সেটির উত্তর জানার চেষ্টা করব। দর্শকরা হয়তো আপনাকে প্রশ্ন করবেন, সেগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগে আমি আপনাকে অনুরোধ করব জাতীয় পরিচয়পত্রের বিষয়ে ছোট্ট করে আমাদের দর্শকদের জন্য কিছু করার জন্য। ধন্যবাদ গোলাম মোস্তফা ভাই। মানে জাতীয় পরিচয়পত্র, আমরা যেটাকে ন্যাশনাল আইডেন্টিটি বলি, এই বিশাল কর্মযজ্ঞ বাংলাদেশ নির্বাচন কমিশন 2008 সালে প্রথম যখন চতুর্থ ভোটার তালিকা প্রণয়ন করে, এই ভোটার বাই প্রোডাক্ট হিসেবেই জাতীয় পরিচয়পত্র বাংলাদেশ নির্বাচন কমিশনের মাধ্যমে আইন করে ভোটার তালিকা আইন 2009 এবং ভোটার তালিকা বিধিমালা 2012 মাধ্যমে জাতীয় পরিচয়পত্র আইনগতভাবে বাংলাদেশ ইলেকশন কমিশনের হাতে বর্তায় এবং বাংলাদেশ ইলেকশন কমিশন সেই 2008 থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত অত্যন্ত সুনিপুণ সুচারুভাবে
বাংলাদেশ নির্বাচন কমিশনের সকল কর্মকর্তা কর্মচারী নিরলস প্রচেষ্টা এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় মানে জাতীয় পরিচয়পত্র আমরা ব্যবহার করতে পেরেছি এবং এর সেবা এমন কোনো ক্ষেত্র নাই যেখানে জাতীয় পরিচয়পত্র লাগে না। তো জাতীয় পরিচয়পত্র আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ এবং জীবন চলার এক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে এটা প্রচলিত আছে। ধন্যবাদ স্যার। আসলে এটি একটা, আমরা এই মুহূর্তে আমাদের যারা পড়ালেখা আছে, যাদের বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আছে, যারা জমি আছে তাদের জমির দলিল আছে, ঠিক সেই রকমই জাতীয় পরিচয়পত্র একটি দলিল, সেটি আপনি বলতে চাচ্ছেন, এবং আমাদের দৈনন্দিন প্রয়োজনে এই কার্ডটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি দলিল। বিভিন্ন সেবা পেতে, সরকারি সেবা পেতে, এমনকি নাগরিক সেবার যে অনেকগুলো বিষয় কিন্তু এখন ওই জাতীয় পরিচয়পত্রের উপর নির্ভরশীল। তো স্যার, আপনাকে আমি আপনার কাছ থেকে দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই, মানে জানতে চাই, কার্ডে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের ভুল থাকে। সেই ক্ষেত্রে এই ভুল সংশোধনের প্রক্রিয়াটা কি আসলে? একজন জি, ধন্যবাদ। আসলে আমাদের জাতীয় পরিচয় পত্রে যে তথ্যগুলো থাকে এটা দৃশ্যমান এবং অদৃশ্য আছে। যেই তথ্যগুলো কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে লিপিবদ্ধ থাকে সেগুলোকে আমরা এনআইডি তথ্য বলছি, এবং ভিতরে যেগুলো থাকে অন্যান্য তথ্য হিসেবে আমাদের কাছে স্বীকৃত। তো কেন ভুল ত্রুটি হয় দেখেন, 2008 সালে যখন ছবিযুক্ত ভোটার তালিকা বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের যৌথ প্রচেষ্টায় হয়েছিল, তখন এই জেলা এবং উপজেলা পর্যায়ে যে সমস্ত ডাটা এন্ট্রি অপারেটর আমাদের নির্বাচন কমিশন খণ্ডকালীন নিয়োগ দিয়েছিল, আপনি যদি সেই সমস্ত চিন্তা করেন, 2008 সালে বাংলাদেশের জেলা এবং উপজেলা পর্যায়ে দক্ষ অপারেটর পাওয়া দুরূহ বিষয় ছিল। তারপরে বাংলাদেশ কমিশন মানে তাদেরকে প্রশিক্ষিত করে সেনাবাহিনীর মাধ্যমে নিরলস দিনরাত পরিশ্রম করে সেই জাতীয় পরিচয় পত্র দাঁড় করেছিল। সেই ভুলভ্রান্তি হয়তো অনেক সময় আমাদের যারা তথ্য সংগ্রহকারী ছিল টিচার, তারা হয়তো অনেক সময় তারা অনেক ভালো কাজ করেই এই কাজটা করেছে, কিছু কিছু দেখা যাচ্ছে তথ্য সংগ্রহে কিছু ভুল ছিল, সে কারণে কিছু ভুল তথ্য লিপিবদ্ধ আছে। আবার দেখা যাচ্ছে অনেক মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে, দেখা যাচ্ছে সকাল 9টায় শুরু হয়েছে, সে রাত 11টা-12টা পর্যন্ত চলেছে। তো যারা অপারেটর ছিল তারা অনেক সময় এত চাপ নিতে না পেরে দ্রুত টাইপ করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়তো হয়েছে, কিন্তু সেইটা সংশোধনের জন্য মানে ইলেকশন কমিশন আইন বিধির আলোকে আমাদের জাতীয় পরিচয়পত্র, যদি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিধিমালা 2012 আলোকে এবং ভোটার তালিকা আইন 2009 অনুযায়ী সংশোধন কার্যক্রম চলমান আছে। যদি কোনো ব্যক্তি তার তথ্য ভুল পরিলক্ষিত হয়, সেই ক্ষেত্রে সে যদি তার শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি সনদ, আর উনি যদি শিক্ষিত না হন তাহলে জন্ম নিবন্ধন সনদ, পাসপোর্ট, তারপরে তার নাগরিকত্ব সনদ, ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য যে সমস্ত জমির দলিল বা তার অন্যান্য শিক্ষাগত সনদ বা চাকুরির সনদ বা সার্ভিস বই, এগুলো যদি মানে যথাযথ প্রমাণ নিয়ে, এখন আগে তো হার্ডলাইন মানে সফট কপির আবেদন ছিল না, বর্তমানে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ মানে এনআইডি উইং জনগণের আগে ছিল মানে দোরগোড়ায় সেবা পৌঁছানোর জন্য এই করোনা প্যান্ডামিকের মধ্যে তাদের জন্য নির্বাচন অফিসে যেতে না হয়, সেই কারণে সকল আবেদন বর্তমানে আমাদের অনলাইনে সার্ভিসেস এনআইডি একটা লিংক আছে, সার্ভিসেস http://services.nidw.gov.bd, এই লিংকে প্রবেশ করে একজন ব্যক্তি ঘরে বসেই বা কোনো সেবা প্রতিষ্ঠান, দোকান টোকান এগুলোতে বসে তার প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে অনলাইনে ফি প্রদান, রকেট হোক বা অনলাইন ব্যাংকিং হোক, ওকে ওয়ালেট আছে, টিক্যাশের মাধ্যমে উনি
আবেদন করে যথাযথ কাগজপত্র দিলে এটা আমাদের কাছে আমাদের উপজেলায় এসে জমা হয়। পরে আমরা এটা অনলাইনে অ্যাপ্রুভাল দিয়ে দেই। উনি যদি অ্যাপ্রুভ মেসেজ পেয়ে যায় তাহলে উনি আবার আমাদের অফিসে নিয়ে এসে উনি ওনার নিজের ঘরে বসে বা কোনো সেবা প্রতিষ্ঠান থেকে ডাউনলোড করে লেমিনেটিং করে নেবে। আমাদের কাছে তাকে আসতে হবে না। এত আধুনিক প্রযুক্তি বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এনেছে। পেপারলেস অফিসে পরিণত হয়েছে বর্তমানে আমাদের প্রতিটা উপজেলা এবং জেলা এবং আঞ্চলিক নির্বাচন অফিসগুলো। মানুষের সেবা এখন আমাদের অফিসে না এসেও নেওয়া সম্ভব। আচ্ছা, ধন্যবাদ। এই সংশোধন প্রক্রিয়া অনলাইনে আবেদন করবে এবং থেকে একটা কাগজ আবার আপনাদের অফিসে জমা দিতে হবে। পাশাপাশি তার জন্য সে কি কোনো ফিস, মানে কোনো টাকা দিতে হবে কিনা, দিতে হবে? জি, যদি ওনার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তাকে নির্ধারিত ফিস আছে, সেই ফি দিতে হবে। তবে সবচেয়ে আনন্দের কথা হচ্ছে এই যে একজন মানুষ তার যেই সেবা নেবে, ধরেন তার এনআইডি সংশোধন করবে বা হারিয়ে যাওয়া এনআইডি তুলবে বা এনআইডিটা তার নষ্ট হয়ে গেছে সেটা তুলবে, কত টাকা তাকে ফি দিতে হবে এটা আগে আমাদের কাছে জিজ্ঞেস করে জেনে তাকে করতে হতো। এখন আর সেটা করা লাগে না। আমি যে লিঙ্কটা কথা বললাম http://services.nidw.gov.bd, এখানে ঢুকে একটা অপশন আছে চার্জ এবং ফিজ, এই অপশনে ক্লিক করলে হিসাব করুন একটা উনি এনআইডি নাম্বার দিয়ে সার্চ করলেই উনি যেই আবেদন করতে চায় তার কত টাকা ফি লাগবে ওই লিঙ্ক থেকেই জানতে পারবে। এক্ষেত্রে তাকে আর একদম এক্সাক্ট ফি কত লাগবে সেটা ওই লিঙ্কই বলে দিবে, আমাদের কাছে এসে জানতে হবে না। যদি উনি প্রিভিয়াস কোনো আবেদন করে থাকেন তাহলে তার ফি বেশি লাগতে পারে। মানে এক্ষেত্রে একটা জিনিস বলে নেওয়া ভালো যে আবেদন, ধরেন একজন ব্যক্তি একবার সংশোধন করেছেন, পরে আবার দেখলেন তার কোনো একটা তথ্য হয়তো প্রথম সংশোধনে উনি ভুলে গিয়েছিলেন, যেটা ওনার সংশোধন করা হয়নি। সেক্ষেত্রে দ্বিতীয়বার আবেদন করতে গেলে প্রথমবার আবেদনের ক্ষেত্রে ওনার ফি লাগবে 200 টাকা, ভ্যাট 30 টাকা। দ্বিতীয়বারের ক্ষেত্রে 300 টাকা ফি, 45 টাকা ভ্যাট। এই ক্ষেত্রে যদি আরো সে পরবর্তী করতে চায় এভাবে তার ফি বৃদ্ধি পাবে। এবং সে পূর্বে কোনো আবেদন করে থাকলে সেটাও মানে তার ফি এর মাধ্যমে জানতে পারবে যে তার কেন ফিটা বেশি লাগছে আবেদনের ডিটেলসে গেলে। থ্যাংক ইউ। ভুলক্রমে অনেকেরই পিতা, স্বামী এবং মাতার নাম মৃত হিসেবে উল্লেখ করা হয়। আবার উনি যদি সেটাকে মানে আবার সংশোধন করতে চান তাহলে সেই ক্ষেত্রে তার কি কি কাগজপত্র সংযুক্ত করতে হবে? দেখেন, মানে জন্ম মৃত্যু তো আল্লাহ কর্তৃক প্রদত্ত। এখন যদি কেউ জীবিত থাকার পরেও মৃত দেখায়, আপনার প্রশ্ন তো এটাই নাকি? সেই ক্ষেত্রে উনি যে মানে জীবিত আছে এটার প্রমাণ যদি একটা চেয়ারম্যান কর্তৃক একটা প্রত্যয়ন পত্র বা যে ব্যক্তি জীবিত আছেন তার নাম ইয়ে করতে চান, তাহলে ওনার নিজের একটা আবেদন প্রেয়ার নিয়ে আমাদের কাছে জমা দিলেই হয়। খুব কঠিন একটা কাজ না, সহজে একটা বিষয়। আরেকটি প্রশ্ন, অনেকেই 18 বছর হলে যেহেতু এটা জাতীয় পরিচয়পত্র পাওয়ার তার অধিকার আছে, অনেক ক্ষেত্রে তারা এটা পায়। তো সেই ক্ষেত্রে বিয়ের পরে প্রথমত তার বাবার নাম সংযুক্ত থাকে, বিয়ের পরে তার স্বামীর নাম, তো আসলে এটা আগে ছিল, এখন তো আর এটা কি সংযোজন করার প্রয়োজন পড়বে না? না, সংযোজন করার অবশ্যই প্রয়োজন পড়বে। এই জন্যই প্রয়োজন পড়বে যে সমস্ত উপজেলায় আমাদের বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়েছে। স্মার্ট জাতীয় পরিচয়পত্রে একজন বিবাহিত মহিলার স্বামীর নামটা ডাটাবেজে লুকায়িত থাকে, এটা ওঠে না, তার পিতার নামটা দৃশ্যমান থাকে। কিন্তু যদি কেউ নতুন করে সদ্য মহিলা বিবাহিত মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, সেক্ষেত্রে অবশ্যই তার স্বামীর নাম জাতীয় পরিচয়পত্র সংশোধন করা প্রয়োজন হবে। এই ক্ষেত্রে ওনাকে ওনার বিবাহের যে ডকুমেন্ট মানে কাবিননামা, সেই কাবিননামা দিয়ে অনলাইনে উনি আবেদন করবেন। করলে ওনার স্বামীর আইডি কার্ডের ফটোকপি
এবং কাবিননামা সংযুক্ত করলে এটা সংশোধন হয়ে যাবে। এবং আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে, আরেকটি প্রশ্ন আহ, মনে বিচ্ছেদ কারো যদি কোনো বিবাহিত নারীর যদি বিবাহ বিচ্ছেদ হয়, তাহলে সেই ক্ষেত্রে তার আইডি কার্ড থেকে তার ওই পূর্বের স্বামীর নাম বাদ দেওয়ার প্রক্রিয়া কি, বাদ দিতে পারবে কিনা? জি অবশ্যই, মানে বাংলাদেশ নির্বাচন কমিশন একজন মানে ভোটারের সব ধরনের সুবিধা এবং অসুবিধা কি প্রয়োজন হবে সেগুলো অবশ্যই সবসময় গবেষণা করছে, আমাদের গবেষণা সেল আছে। এই ক্ষেত্রে যদি কোনো আমাদের ভোটার, বিশেষ করে সম্মানিত ভদ্র মহিলা, যদি কেউ বিবাহিত আগে ছিলেন কিন্তু তার কোনো কারণে বিবাহ বিচ্ছেদ হয়েছে, সেই ক্ষেত্রে উনি যদি তার পূর্বের স্বামীর নাম বাদ দিতে চান, সেই ক্ষেত্রে ওনার যে বিবাহ বিচ্ছেদের কাগজ, বিশেষ করে তালাকনামা, এই তালাকনামা অনলাইন আবেদনে সংযুক্ত করলেই উনি ওনার পূর্বের স্বামীর নাম ডাটাবেস থেকে বাদ দিতে সক্ষম হবেন। আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে আইডি কার্ডের অনেক ক্ষেত্রে দেখা যায় ছবি অস্পষ্ট হয় বা ছবি বোঝা যায় না, অথবা ছবি কেউ হালনাগাদ করতে চায়। আজ থেকে আমার 10 বছর আগে যদি কারো পরিচয়পত্র নিবন্ধন হয়ে থাকে, এখন সে চাচ্ছে যে এই মুহূর্তের ছবিটা সেই পরিচয়পত্রে দিবে, সেই ক্ষেত্রে কি এটা সম্ভব কিনা এবং প্রক্রিয়াটি কি যদি সম্ভব হয়? জি, এটা সুন্দর একটা প্রশ্ন। কারণ দেখেন 2008 সালে যখন ছবিযুক্ত ভোটার তালিকা বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় বাংলাদেশ নির্বাচন কমিশন করেছিল, তখন মানে অনেকে, যেমন আমার নিজের কথাই যদি আমি বলি, আমি 2009 সালে ভোটার হয়েছিলাম, তখন আমি স্টুডেন্ট ছিলাম। তখন আমার যে অ্যাপিয়ারেন্স ছিল, আমার যে চেহারা ছিল, এখন নিশ্চয়ই সেটা নেই, অনেক পরিবর্তন হয়েছে। যদি কেউ ভোটার মনে করেন যে ওনার পূর্বের যে ছবিটা উনি দিয়েছিলেন ভোটার হওয়ার সময়, ওটা যদি পরিবর্তন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তাকে অনলাইনে আবেদন করতে হবে প্রয়োজনীয় ফি প্রদান সাপেক্ষে। উনি ওই আবেদন কপি প্রিন্ট করে পরে আমাদের উপজেলায় যদি আসতে হবে, সেক্ষেত্রে ওনাকে নতুন করে আমরা তার মানে ডিজিটাল পদ্ধতিতে ছবি উঠাবো। সেই ক্ষেত্রে তার নতুন সম্ভব। ছবি আমরা মানে ডাটাবেজে আপলোড দিলেই তার পূর্বের ছবি চলে যাবে এবং নতুন ছবি সংযোজিত হবে। সম্ভব। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন হচ্ছে, আমাদের এক দর্শক আমাদের প্রশ্ন করেছেন, আহ সুমন হাসান প্রশ্ন করেছেন, আমার জন্মস্থান নেত্রকোনা, বাবার চাকরি সূত্রে অন্য জেলায় এনআইডি ফর্ম ফিল আপ করা হয়েছিল এবং পরিবারের প্রত্যেকের আইডি কার্ডে বর্তমান ঠিকানাকে যে জেলায় বাবার চাকরিতে স্থায়ী ঠিকানা হিসেবে ভুল দেওয়া হয়েছে। এমত অবস্থায় স্থায়ী ঠিকানা সংশোধনে কি করণীয়? জি মানে উনি, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি প্রশ্নটা। সুমন হাসান যে প্রশ্নটা করেছে, এটা আমার স্কুলে দেখা দৃশ্যমান হচ্ছে। সম্ভব। কারণ কোন একজন ব্যক্তি যদি উনি প্রমাণ করতে পারেন যে উনি নেত্রকোনা জেলার বাসিন্দা, উনি অন্য কোথাও অন্য জেলায় ভোটার হয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে তার ভুল হয়েছে, সেই ক্ষেত্রে তাকে প্রমাণ হিসেবে নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে, জন্ম নিবন্ধন সনদ দাখিল করতে হবে এবং প্রয়োজনীয় ফিস প্রদান করে অনলাইনে আবেদন করলে উনি ওনার স্থায়ী ঠিকানাও পরিবর্তন করতে সক্ষম হবে। ধন্যবাদ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটি আসলে সাবধানতা বশত অনেক কার্ড হারিয়ে যাওয়ার ঘটনাও ঘটে। সেক্ষেত্রে উনি নতুন কার্ড আবার পাওয়ার জন্য কি প্রক্রিয়া অবলম্বন করতে হবে এবং সেটা সম্ভব কিনা? জি অবশ্যই, কারণ আমাদের যে জাতীয় পরিচয়পত্র বিভিন্ন কাজে আমরা সেবা পাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়, এগুলো যখন আমরা ট্রাভেল করি বা কোথাও যাই, বহন করি, বা কোথাও অনেক সময় হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই তার ডুপ্লিকেট কার্ড পাওয়ার অধিকার আছে। এবং উনি যদি হারিয়ে ফেলেন, তাহলে সেই ক্ষেত্রে নিকটস্থ থানায় ওনাকে জিডি করতে হবে। জিডি করার পরে জিডির কপি এবং প্রয়োজনীয় ফি প্রদান সাপেক্ষে উনি যদি আবেদন করেন অনলাইনে, তাহলে ওনার কার্ড প্রিন্ট হবে, ওনার কাছে মেসেজ যাবে। উনি ইচ্ছা করলে আমাদের উপজেলা নির্বাচন অফিসে এসেও কার্ড সংগ্রহ করতে পারবেন, অথবা উনি যেখান থেকে আবেদন করেছিলেন ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে মেসেজ প্রাপ্তির পরে ডাউনলোড করে লেমিনেটিং করেও উনি ওনার কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।
অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো কার্ডে ভুল, উনি কার্ডটি হারিয়েও ফেলছেন, তো সেই ক্ষেত্রে ভিতরের কাজটি কি একই করা সম্ভব? যে আপনার প্রশ্নটা আমি বুঝি নাই। হারানো এবং সংশোধন, হারিয়ে গেছে সেটা উত্তোলন করা, নতুন করে উত্তোলন করা এবং উত্তোলন করা একই সাথে সম্ভব, আবেদন করা। জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। আসলে সংশোধন এবং হারানো দুইটা দুই রকম প্রক্রিয়া। সংশোধনের ক্ষেত্রে যে বিষয়টা, উনি যেই উপজেলার নিবন্ধিত ভোটার, দ্যাট মিনস একজন ব্যক্তি যদি নেত্রকোনা সদর উপজেলার ভোটার হয়ে থাকেন, উনি যদি সংশোধনের আবেদন করতে চান, তাহলে আবেদনের ক্ষেত্রে ওনাকে নেত্রকোনা অনলাইনেও নেত্রকোনা সদর উপজেলাকে চিনিয়ে দিতে হবে। আর হারানোর বিষয়টা, উনি যদি সংশোধনের আবেদন করেই ফেলে, তখন যে কার্ডটা প্রিন্ট হবে, তখন তো তারা নতুন করে কার্ড প্রয়োজন হবে না, কারণ ওই কার্ডটাই তো তার হয়ে যাবে। তাহলে দুইটা কাজ একসাথে হয়ে গেল। উনি যদি সংশোধনের আবেদন করেন কার্ড পাওয়ার পরে, তাহলে নতুন করে তার কার্ড, হারানো কার্ড পাওয়ার প্রয়োজন হচ্ছে না। আর যদি শুধু হারানোর কার্ড আবেদন করেন, তাহলে সংশোধনটা হবে না। আর তার মানে বোঝার, আমি এটুকুই বোঝাতে যাচ্ছি যে সংশোধনের আবেদন করলে হারানোর আবেদন করার প্রয়োজন নেই। আচ্ছা, আর হচ্ছে মানে আইডি কার্ড হারিয়ে গেল কিন্তু তার কাছে কোনো দিনকল কপি বা কোনো স্লিপ বা কোনো নাম্বার তার কাছে কিছুই নেই, সেই ক্ষেত্রে সে কিভাবে এটা পরবর্তীতে আবার নতুন কার্ড পাওয়ার আবেদন করবে? জি, বুঝতে পেরেছি। যদি কোনো একজন ভোটারের তার ভোটার নাম্বার বা ফর্মের প্রদত্ত নাম্বার বা এনআইডি নাম্বার কোনো কারণে হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, যদি ওনার সংগ্রহে না থাকে, সেই ক্ষেত্রে তাকে যদি ভোটার সংক্রান্ত কোনো তথ্য বা এনআইডির তথ্য ওনার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে তাকে যেটা করতে হবে, উনি যেই উপজেলায় হয়েছিলেন ওই উপজেলা নির্বাচন অফিসে তাকে যেতে হবে সশরীরে, গিয়ে ওনার ঠিকানা, নাম, পিতার নাম, উনি যেই ইউনিয়ন বা পৌরসভার যে ওয়ার্ডে ভোটার হয়েছিলেন, সেগুলো দিয়ে যদি বলা হয়, তাহলে আমাদের উপজেলা নির্বাচন ভোটার তালিকার হার্ড কপি এবং সফট কপি থাকে, ওখান থেকে খুঁজে বের করলে ওনার ভোটার নাম্বার বের হবে এবং আমাদের সার্ভার থেকে ওনার ভোটার নাম্বার দিয়ে এনআইডি নাম্বার প্রিন্ট করে ওনাকে সরবরাহ করা যাবে। যাক, ধন্যবাদ। তো অনেক আপনাদের ভোটার নতুন নিবন্ধন করার প্রক্রিয়াটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিডিউল আকারে বিভিন্ন এলাকায় নতুন করে রেজিস্ট্রেশন করা হয়। কেউ যদি শিডিউল টাইমের মধ্যে একটা সময় যদি উনি রেজিস্ট্রেশন করতে না পারেন, তাহলে সে এটা করতে পারবেন কিনা এবং কি করতে পারেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমি প্রথমেই যে জিনিসটা বলেছি, যে বাংলাদেশ নির্বাচন কমিশন সবসময় ইনোভেটিভ চিন্তা করে। কারণ 2008 সালে যখন প্রথম ছবিযুক্ত ভোটার তালিকা করেছিল বাংলাদেশ নির্বাচন কমিশন, তখন সাধারণ মানুষ অনেকেই হয়তো চিন্তা করেছিল যে এই এনআইডি কার্ড দিয়ে ওনারা কি করবেন। কিন্তু পর্যায়ক্রমে যখন দেখা গেল যে জাতীয় পরিচয়পত্র ছাড়া আমাদের কোনো সেবাই আসলে পক্ষে নেওয়া সম্ভব হয় না, তো এই কথা চিন্তা রেখে যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বব্যাপী শুরু হলো, যখন বাংলাদেশে এর করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হানা দিল, তখন বাংলাদেশ নির্বাচন কমিশন চিন্তা করলো যে একজন ভোটার, তার নতুন ভোটার হওয়া, সংশোধন করা, হারানোকে উত্তোলন করা, এগুলোর জন্য আমাদের নির্দিষ্ট যে পিরিয়ডিক্যাল টাইম, আমরা যেমন পূর্বে ক্যাম্প করে ইউনিয়ন বা পৌরসভায় গিয়ে ছবি তুলতাম, তখনই ভোটার, এছাড়াও সারা বছর উপজেলা নির্বাচন অফিসে এসেও ভোটার হওয়া যেত। তো এই প্রক্রিয়াটা চলমান। ভোটার হওয়ার জন্য বর্তমানে যেটা হচ্ছে যে অনলাইনে একজন আবেদন করবে, আমি ভোটার ফর্ম পূরণ করতে চাই, আমি যে আগেই লিঙ্কটার কথা বলেছি, ওই লিঙ্কে ঢুকে ভোটার ফর্ম পূরণ করে এই পূরণকৃত ফর্ম এবং অন্যান্য তার ডকুমেন্ট, বিশেষ করে সে শিক্ষিত হলে তার জাতীয় শিক্ষা সনদ, এসএসসি, জন্ম নিবন্ধন, বাবা মায়ের জাতীয় পরিচয়ের ফটোকপি নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে ওনার বায়োমেট্রিক, ফিঙ্গারপ্রিন্ট, চোখের আইরিশ এবং ছবি দিয়ে উনি ভোটার হতে পারবেন যে কোনো সময়। তো প্রথমেই শর্ত হচ্ছে তাকে অনলাইনে আবেদন করে প্রিন্ট আউট কপিটা নিয়ে নিকটস্থ উনি যে উপজেলায় ভোটার হবেন সেখানে যোগাযোগ করলে এটা যে সম্ভব। কোনো সময়। জি, যে কোনো সময়। 嗯。 জি, যে কোনো সময়। 嗯。 জি, যে কোনো সময়।
আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে, আমাদের অনেক নাগরিক, আপনি জানেন নিশ্চয়ই যে আমাদের অনেক নাগরিক তারা হয়তো দীর্ঘ সময়ের জন্য বিদেশে অবস্থান করে। তো তারা বিদেশ থেকে কি কোনো আসলে জাতীয় পরিচয়পত্রের জন্য রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে পারবেন কি? প্রশ্নটা আমি ক্লিয়ার। প্রশ্নটা কি আপনি বুঝতে পেরেছেন? জি না, আবার বলেন একটু প্লিজ। প্রবাসী আছে যারা, জি, প্রবাসী প্রবাসী। যারা আছে তারা প্রবাসী থেকে আপনার জাতীয় পরিচয়পত্রের জন্য রেজিস্ট্রেশন নিবন্ধন করতে পারবেন কিনা, বা তাদের দ্বারা এটা সম্ভব কিনা, ওইখানে বসে তারা জাতীয় পরিচয়পত্র পেতে পারেন কিনা? জি জি জি, ধন্যবাদ, আমি প্রশ্নটা বুঝতে পেরেছি। আসলে যখন আমাদের সেবাটা অনলাইনে চলে গেল, মানে তখন আর আসলে দেশ এবং বিদেশ বলে কিছু থাকলো না। আপনি জানেন অনলাইন কোনো দেশ কাল পাত্রের বাধা নাই। সেই ক্ষেত্রে একজন আমাদের সম্মানিত প্রবাসী যিনি ভোটার বিদেশের মাটি থেকে হতে চান, এই ক্ষেত্রে ওনাকে ফর্ম 2 ক, যারা দেশে থাকবেন তারা ফর্ম 2 পূরণ করবেন, আর যারা বিদেশে থাকবেন তারা ফর্ম 2 ক পূরণ করে ওই পূরণকৃত প্রিন্ট আউট কপি সংরক্ষণ করবেন। বাংলাদেশ নির্বাচন কমিশন উদ্যোগ নিয়েছে যে দূতাবাসের মাধ্যমে ওই সমস্ত দেশে আমাদের টিম, বিশেষ করে কারিগরি টিম পাঠিয়ে তাদের সেই আবেদনগুলো মানে দূতাবাসের বা কোনো একটা জায়গার মাধ্যমে ওনাদেরকে ফিঙ্গারপ্রিন্ট, ওনার যে ছবি, এগুলো নিয়ে ভোটার করার প্রক্রিয়া চলমান আছে। এবং উনি বাংলাদেশ যেই ঠিকানা ব্যবহার করে ভোটার হতে চান, সেটাও আবার আমরা সরজমিনে তদন্ত করে দেখব যে ওনার তথ্যাদি উনি কি আসলে প্রকৃতপক্ষে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা ছিলেন কিনা। এগুলো চেক করার পরে এটা প্রক্রিয়াধীন আছে, অচিরেই সিঙ্গাপুর, মালয়েশিয়া এগুলোতে আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও এই প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম চালু হবে। আমাদের দর্শকের একটা প্রশ্ন আসছে মনে হচ্ছে। জি, দর্শকের প্রশ্নগুলো নেওয়া উচিত। আহ আহমেদ নাফি প্রশ্ন করেছেন, আমি আমার স্মার্ট কার্ডের স্বাক্ষর এবং ফটো পরিবর্তন করতে চাই। আমি পূর্বধলার নাগরিক, ঢাকায় বসবাস করি, খরচ পন্থায় কিভাবে এগুলো পরিবর্তন করবো? আমি কি আগারগাঁওয়ে এগুলো পরিবর্তন করতে পারবো? জি, আমি জনাব আহমেদ নাফির প্রশ্নটা স্ক্রলে দেখতে পারলাম। উনি যদি আমাকে একটু আগে শুনে থাকেন, খুবই এখন ঢাকা এবং কোনো বিষয় না, আপনি যেখানেই থাকেন অনলাইনে আপনি আবেদন করেন। আপনার ছবি এবং স্বাক্ষর পরিবর্তন করার জন্য আপনি সেই আবেদনের প্রিন্ট কপি নিয়ে আপনি সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস, আপনি যদি পূর্বধলা বোর্ডে হয় তাহলে পূর্বধলা নির্বাচন অফিসে আসলে আপনার ছবি এবং স্বাক্ষর নেওয়া হবে। নিলে পরবর্তীতে আমরা সেটা সার্ভারে আপলোড দিলে আপনার স্বাক্ষর এবং ছবি পরিবর্তন হবে। তবে প্রথমেই শর্ত হচ্ছে আপনাকে অনলাইনে আবেদন করে প্রিন্ট কপি সঙ্গে নিয়ে নির্বাচন অফিসে আসতে হবে। উনি মনে হয় জানতে চাচ্ছেন যে উনি যেহেতু ঢাকায় অবস্থান করেন, ঢাকায় আমাদের যে আগারগাঁওয়ের কার্যালয় আছে সেখানে ওই কাজটি সম্পন্ন করতে পারবেন। না, উনি ওনার প্রশ্নটা আমাদের আমাদের প্রশ্নটা বলেছি, আমাদের আগের কাজ একটা সময় ছিল ঢাকায় আপনার মানে গিয়ে এটা করা যেত। আমাদের জাতীয় পরিচয়পত্র সেবাটা এখন বিকেন্দ্রীকরণ করা হয়, যাতে একজন মানুষকে যেন ঢাকায় যেতে না হয়। ওনার জন্য হয়তো ঢাকায় আছেন সুবিধাজনক, কিন্তু একজন মানুষ সাধারণ যে গ্রামে থাকে তার পক্ষে তো এই সমস্ত সেবা নিতে গিয়ে দূর থেকে ঢাকায় যাওয়া সম্ভব না। এই চিন্তা মাথায় রেখে মানুষকে যেন ঢাকায় যেতে না হয়, ঘরে বসেই যেন ওনারা সেবা নিতে পারেন, সেই জন্য এই সেবা বিকেন্দ্রীকরণ করা হয়েছে। এই জন্য অবশ্যই তাকে যেখান থেকে উনি মানে স্বাক্ষর পরিবর্তন করতে চান, যে উপজেলা করে সেই উপজেলায় আসতে হবে। ঢাকায় এটা করা, ঢাকায় শুধুমাত্র হারানো কার্ড উত্তোলন করা যায়, আর কোনো সেবা নেওয়া যায় না। বুঝতে পেরেছি। আহ অনেকেই আসলে তার নামের সাথে বিভিন্ন ধরনের খেতাব, পেশা বা উপাধি, পদবি সব যুক্ত করতে চান, সেটা কি আসলে ভোটার আইডি, জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে সংযুক্ত করার সুযোগ তার আছে কিনা? যে ধন্যবাদ। বিষয়টা হচ্ছে আমাদের ভোটার তালিকা আইন 2009 এবং বিধিমালায় স্পষ্ট করে বলা আছে যে একজন ব্যক্তি বিভিন্ন পেশার নাগরিক হতে পারেন। আমাদের সম্মানিত ভোটার, কেউ ডাক্তার হতে পারেন, কেউ ইঞ্জিনিয়ার হতে পারেন, কেউ
আপনার শিক্ষক হতে পারেন, কেউ বৈমানিক হতে পারেন, যাই হোক সেই ক্ষেত্রে তার নামের আগে পদবি সংযুক্ত করার কোনো সুযোগ আমাদের ভোটার তালিকা আইন এবং বিধিমালায় নাই। তবে হ্যাঁ, উনি যেই পেশার, ওই পেশাটা আমাদের ডাটাবেজে লুকায়িত অবস্থায় থাকবে, কিন্তু নামের পাশে সেটা পদবিযুক্ত করা মানে যাবে না। জি, আমার কাছে একটি প্রশ্ন আছে। সেটি হচ্ছে, একজন সে রেজিস্ট্রেশন করেছে কিন্তু তার কার্ড এখনো সে উত্তোলন করতে পারেননি। তিনি বিদেশে চলে যাওয়ার পরে তার পক্ষে অন্য কেউ, তার পরিবারের অন্য কেউ সেটি উত্তোলন করতে পারবেন কিনা? যদি এই কার্ডটা স্মার্ট কার্ড না হয়, মানে সেই ক্ষেত্রে উনি তো পেপার লেমিনেটেড কার্ড ওনার পরিবারের যে কোনো সদস্যকে উনি ভোটার হওয়ার সময় যে ফর্মটা পূরণ করেছিলেন ওই ফর্মে স্লিপ দেওয়া থাকে, আমরা নিচের অংশটুকু কেটে ছিঁড়ে দেই ভোটারকে। ওই স্লিপটা নিয়ে যদি উনি নিকটস্থ ওনার যে উপজেলায় ভোটার হয়েছিলেন ওখানে গেলে, উনি যদি নিজে নাও থাকেন, ওনার মানে পরিবারের কেউ গেলেও সেটা আমরা প্রদান করি এবং এটা আমাদের নির্দেশনাও দেওয়া আছে, সমস্যা হবে না। আরেকটি প্রশ্ন দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই, সেটি হচ্ছে ঠিকানা পরিবর্তন বা সংশোধন করার সুযোগ আছে কিনা? ঠিকানা পরিবর্তন। আর ঠিকানা পরিবর্তনের বিষয়টা আমি একটু আগে যেটা বলেছি, ঠিকানা মানে দুই ভাবে পরিবর্তন করা যায়। একটা যদি কেউ স্থানান্তরিত হয়, মানে বর্তমান ঠিকানা পরিবর্তন করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের নির্ধারিত ফর্ম আছে, 13 নম্বর ফর্ম। এই ফর্ম পূরণ করে উনি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হলে উনি স্থানান্তরিত, মানে এক ঠিকানা পরিবর্তন হলো। আরেকটা বিষয় হচ্ছে যে ওনার ঠিকানা কার্ডে লেখা আছে হয়তো অল্প কিছু ভুল আছে পেছনে, মানে বানান টানান বা অন্য কোনো, সেই ক্ষেত্রে ওনাকে সংশোধনের মাধ্যমে ঠিকানা পরিবর্তন করতে হবে। দুইভাবে ঠিকানা পরিবর্তন করা যায়, স্থানান্তরিত হয়ে এবং সংশোধনের আবেদন করে। ওনার ক্ষেত্রে উনি যদি স্থানান্তরিত হতে চান, ধরেন একজন ভোটার গাজীপুরের ভোটার হয়েছেন কিন্তু ওনার স্থায়ী ঠিকানা হচ্ছে নেত্রকোনা, সেই ক্ষেত্রে উনি নেত্রকোনার যে অফিসে স্থানান্তরিত ওই অফিসে আবেদন পূরণ করে জমা দিলে উনি স্থানান্তরিত হয়ে গেলেন। পরে কার্ড পাওয়ার জন্য পুনরায় আবেদন করলে ওনার ঠিকানা পরে নেত্রকোনা উঠবে, গাজীপুরে থাকবে না। এবং এই স্থানান্তরের সেবাটাও আমাদের মানে জ্ঞাতার্থে বলি, এটা অল্প দিনের মধ্যেই 1 থেকে 2 মাসের মধ্যে এটা অনলাইনে চলে যাবে। মানে ঘরে বসেই সে অনলাইনের মাধ্যমে এটা করতে পারবে, তাকে এক্ষেত্রে উপজেলায় যেতে হবে না। অচিরেই এই সুবিধাটা মানে অনলাইনে দেওয়া হবে, প্রক্রিয়াধীন আছে। জি, ধন্যবাদ। আরেকটি দর্শকের মনে হয় আরেকটি প্রশ্ন আছে। একজন প্রশ্ন করেছেন, আমার আইডি কার্ডে মায়ের নাম এর নাম ভুল ছিল, এজন্য সংশোধন করি, কিন্তু সমস্যা হলো আমাকে নর্মাল কার্ড দেওয়া হয়েছে, স্মার্ট কার্ড দেওয়া হয়নি। আমি এখন কিভাবে স্মার্ট কার্ড পাবো? আমার কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করতে চাই, কিভাবে করব? জি, ধন্যবাদ। মানে ওনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। সেটা হচ্ছে যে উনি যখন স্মার্ট কার্ড পেয়েছিলেন, সেই স্মার্ট কার্ডে ওনার ভুল ছিল। উনি যখন সংশোধন করেছেন, সংশোধিত যে কার্ডটা দেওয়া হচ্ছে সেটা পেপার লেমিনেটেড কার্ড, কিন্তু স্মার্ট কার্ড দেওয়া হয় নাই। ওনার জ্ঞাতার্থে বলি, স্মার্ট কার্ড যখন দেওয়া হয় একটা উপজেলায়, তখন এটা একটা উপজেলার যত ভোটার থাকে, ধরেন পূর্ব ধলাই ভোটার প্রায় 2 লক্ষ মানে 20,000-এর মানে উপরে। যখন স্মার্ট কার্ড এসেছিল তখন সবাই একসাথে এসেছিল, কিন্তু পরবর্তীতে সংশোধন করলে সংশোধনের যে কার্ডগুলো আসে ওইগুলো লোকালি প্রিন্ট হয়, জেলা অফিসে প্রিন্ট হয়। এগুলো স্মার্ট কার্ড প্রিন্ট হওয়ার সুযোগ নাই। একটা জেলার সব উপজেলায় যখন দেওয়া শেষ হবে স্মার্ট কার্ড, তখনই আবার যারা নতুন করে পেপার লেমিনেট কার্ড পেলো তাদের স্মার্ট কার্ড দেওয়া হবে। এটা অনেক দেরি হবে এবং স্মার্ট কার্ডের ব্যবহারও আমাদের এখন পরিপূর্ণ নয়। উনাকে সহসাই স্মার্ট কার্ড পাওয়ার কোনো সুযোগ নাই, উনি ওটা দিয়েই সব সেবা নিতে পারবেন। যে আশা করছি দর্শক আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আরেকজন দর্শকের প্রশ্ন আছে, আইডি কার্ডের ঠিকানা হবে আমতলা পূর্বতলা, এটা ঠিক করা যাবে কিনা? আমতলাবাসী সকলের আইডি কার্ডের ঠিকানা শুধু পূর্বতলা এসেছে। জি, প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। আসলে
অবশ্যই যাবে, মানে ওনার ঠিকানাটা হওয়া উচিত ছিল আমতলা পূর্বধলা, সেটা না এসে শুধু পূর্বধলা লিপিবদ্ধ হয়েছে। উনি এই ক্ষেত্রে যেটা করতে হবে, ওনার জন্ম নিবন্ধনে যদি উনি আমতলা পূর্বধলা থাকে, অথবা উনি যে ঠিকানা ইউজ করেন বিদ্যুৎ বিল বা অন্য কোনো ডকুমেন্ট বা যে কোনো কাগজে ওনার কোনো ইউটিলিটি বিল, ওখানে তো অবশ্যই ওনার ঠিকানাটা আমতলা লেখা আছে। এগুলো যদি উনি সংশোধনের আবেদন করেন, সংশোধনের আবেদন করে ফি প্রদান করে ইয়ে করেন, তাহলে অবশ্যই সেটা মানে সংশোধন হবে এবং আমতলা পূর্বধলা লিপিবদ্ধ হবে। মানে পূর্বধলা বাদ দিয়ে সম্ভব। যে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে একই পরিবারে বিভিন্ন সদস্যের কার্ডে পিতা এবং মাতার নাম ভিন্ন ভিন্ন ভাবে লেখা হয়েছে, সেটি সংশোধন করা যাবে কিনা এবং সংশোধন করতে হলে তাদের কি পদক্ষেপ? বিষয়টা আপনার একটু মানে জটিল, কারণ দেখেন একজন পরিবারে, একটা পরিবারে একাধিক সদস্য থাকতে পারে। একজন পিতা মাতার 4 থেকে 5 জন বা তারও বেশি সন্তানাদি থাকতে পারে। সেক্ষেত্রে একজনের আইডি কার্ডে যদি পিতা মাতার নাম এক একভাবে লিপিবদ্ধ করা হয়, এই ক্ষেত্রে ওনারা যখন ভোটার হয়েছিলেন তখন এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ছিল। কারণ ওনার পিতা মাতার আইডি কার্ডে কি নাম আছে, স্কুল বা কলেজের রেজিস্ট্রেশনের সময় সেটা যদি দেখে প্রদান করা হয়, তাহলে এই ধরনের ভুল সহজে এড়ানো যায়। এখন ধরেন একজন ওনার মানে পরিবর্তন করলো, পরিবর্তন অবশ্যই করতে পারবে যদি উনি সার্টিফিকেটে পিতা এবং মাতার নাম যেটা চাচ্ছেন যদি ওনার সার্টিফিকেটে বা জন্ম নিবন্ধনে থাকে এবং ওনার পিতা মাতার আইডি কার্ডেও যদি সেভাবে থাকে, তবে উনি এটা করতে পারবেন, মানে অসুবিধা নাই। জি, আরেকটি প্রশ্ন, আহ কোন একজন ব্যক্তির তার মানে ওই রকম কোন শিক্ষাগত যোগ্যতা নাই, এমনকি সে এসএসসি পাস করে নাই, কিন্তু তার কার্ডে শিক্ষাগত যোগ্যতার জায়গায় এসএসসি লেখা হয়েছে, সেই ক্ষেত্রে এটা উনি কিভাবে সংশোধন করবেন? জি, যদি যখন ভোটার হয়েছিল যে ভুল বোধের কারো যদি শিক্ষাগত যোগ্যতা মানে উনি যেটা করেন নাই তা যদি লিপিবদ্ধ হয়ে থাকে, ধরেন একজন 8ম শ্রেণী পাস কিন্তু ভুলবশত তারা জাতীয় পরিচয় পত্রে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যদি লিপিবদ্ধ হয়ে থাকে, এই ক্ষেত্রে সংশোধনের জন্য ওনার যেটা করতে হবে, ওনাকে মানে ওনার সমর্থন, উনি যে আসলে প্রকৃতপক্ষে মানে এসএসসি পাস বা উচ্চ মাধ্যমিক পাস নয়, তার জন্য একটা এভিডেভিট, জুডিশিয়াল এভিডেভিট, মানে কোর্টে গিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে আমরা জমির দলিল যেভাবে লিখি ওরকম ইয়েতে আপনার এটা করে প্রিন্ট করে ওনার স্বাক্ষর নিয়ে দিয়ে অনলাইনে ফি প্রদান সাপেক্ষে যদি উনি আবেদন করেন, তাহলে সেই ক্ষেত্রে ওনার ওই সমস্যার সমাধান হবে। দ্যাট মিনস আমাদের স্যার মনে হয় শোনা যাচ্ছে না। আমাদের সংযুক্তি মনে হয় একটু সমস্যা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা জাতীয় পরিচয়পত্রের বিভিন্ন দিক নিয়ে আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আপনাদের বিভিন্ন প্রশ্নের যে উত্তর সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। আপনাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের প্রোগ্রামেও আপনারা কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। এছাড়াও আমাদের পূর্বদলার অনলাইন পেজেও আপনারা জানাতে পারেন, এমনকি আমাদের ইমেল করেও আপনারা আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। আমাদের কারিগরি ত্রুটির কারণে এই মুহূর্তে আমরা আমাদের যিনি আজকে অতিথির সাথে আমাদের সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। আমরা চেষ্টা করছি ওনার সাথে আবারও সংযুক্তি স্থাপন করার জন্য। আমাদের কাছে আরো কিছু প্রশ্ন আছে, বিভিন্ন দর্শকরাও বিভিন্ন প্রশ্ন করেছেন, এমনকি আমাদের কাছেও কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা
আমাদের সম্মানিত অতিথি যিনি আছেন তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। আমরা এর সাথে আমাদের সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমরা আবারও স্যারের সাথে, আমাদের আজকের যিনি অতিথি আছেন ওনার সাথে আমাদের সংযুক্তি স্থাপন করতে সক্ষম হয়েছি। তো সুপ্রিয় দর্শক, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রামে। আমি আজকের যিনি অতিথি আছেন স্যারের কাছে আমি আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে অনেকের যখন উনি রেজিস্ট্রেশন করেন রক্তের গ্রুপ উনি দিতে পারেননি বা ওনার জানা ছিল না, পরবর্তীতে তিনি রক্তের গ্রুপটি জেনেছেন। এখন কি এই রক্তের গ্রুপটি তিনি জাতীয় পরিচয় অন্তর্ভুক্ত করতে পারবেন? জি, ধন্যবাদ। আসলে আমরা একটু দুঃখ প্রকাশ করছি যে মাঝখানে আমাদের প্রযুক্তিগত বিষয় মানে ইন্টারনেট কানেকশন আনস্টেবল থাকার কারণে আমরা ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। তো প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। রক্তের গ্রুপ অবশ্যই সংযোজন করা যাবে। এক্ষেত্রে ওনাকে অনলাইনে আবেদন করতে হবে। তার পূর্বে তাকে যেটা করতে হবে, যে কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে ওনার ব্লাড গ্রুপ রিপোর্ট সংগ্রহ করব। সেই ব্লাড গ্রুপ রিপোর্টটা যখন অনলাইনে আবেদন করবে, এটা স্ক্যান করে আবেদন করলে উনি ওনার ব্লাড গ্রুপ জাতীয় পরিচয়পত্রে সংযোজন করতে সক্ষম হবেন। ধন্যবাদ। আমার কাছে আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে একজন ব্যক্তি তার প্রথমবার সংশোধন করার পর আরেকটি থেকে গেল, সেই ক্ষেত্রে দ্বিতীয়বার উনি সংশোধন করতে পারবেন কিনা, এমনকি আসলে এই কাজটি কতবার সংশোধন করা যাবে? জি, ধন্যবাদ। দেখেন, আসলে সংশোধন বিষয়টা মানে কারেকশন, একজন মানুষ, আমরা তো কেউই ভুলের ঊর্ধ্বে নই। আমরা যখন কোনো আবেদন কখন করি, হয়তো আমাদের পরিলক্ষিত যে জিনিসটা আমাদের চোখে ভুল ধরা পড়ে সেটার জন্য সংশোধন করি। অনেক সময় আমাদের মানে দেখা যাচ্ছে মনের ভুলই বা যে কোনো অজ্ঞতার বশে অন্য কোনো ভুল থাকলে হয়তো চোখে নাও পড়তে পারে। তো প্রথম যদি উনি একবার আবেদন করেন, এই ক্ষেত্রে পরবর্তীতে ওনার সংশোধন করার সুযোগ আছে। মানে এক্ষেত্রে উনি ইচ্ছে করলে পুনরায় ফি দিয়ে আবারও আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে তার ফি এর পরিমাণটা বাড়বে। এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। স্যার, আরেকটি প্রশ্ন, একজন ব্যক্তি উনি চাকরি করেন, তো সেই ক্ষেত্রে যে তার ওই চাকরির যে কাগজ, সেখানে যে ডকুমেন্টস গুলো আছে সেখানে এক ধরনের জন্ম তারিখ দেওয়া, কিন্তু পরবর্তীতে তিনি যখন জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন করলেন তখন তার চাকরির যে বয়স, সেই বয়সের সাথে জাতীয় পরিচয়পত্রের যে বয়সের ব্যবধান প্রায় 10 বছর। তো সেই ক্ষেত্রে তিনি এই সংশোধন করে তার চাকরির যে বয়স দেওয়া আছে সেই অনুযায়ী করতে পারবেন কিনা? জি, ধন্যবাদ। বিষয়টা হচ্ছে, উনি কি যদি চাকরির পূর্বে ভোটার হয়ে থাকেন, চাকরিতে যোগদানের পূর্বে, তো সেই ক্ষেত্রে তো অবশ্যই তাকে ভোটার হওয়ার জন্য ডকুমেন্ট দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে উনি চাকরিতে যোগদান করেন এবং বয়স সংশোধন করতে চান, সেটা যুক্তিযুক্ত হবে না। কিন্তু উনি যদি না। মানে ভোটার, উনি যদি পূর্বে ভোটার হয়ে থাকেন এবং যথোপযুক্ত কারণ দেখাতে পারেন, যে ওনার যদি যথোপযুক্ত প্রমাণ থাকে যে উনি চাকরিতে প্রবেশ করেছেন এবং ওনার শিক্ষাগত যোগ্যতা সাথে চাকরির মানে যে জন্ম তারিখ এটা একই হুবহু, সেই ক্ষেত্রে উনি সংশোধন চাইতে পারেন, সম্ভব হবে। কিন্তু শিক্ষাগত যোগ্যতা একটা এবং ওনার চাকরির বইয়ে একটা, চাকরির সার্ভিস বইয়ে, সেই ক্ষেত্রে এটা সংশোধন যোগ্য হবে না। না, চাকরিতে যোগদান করার পরেই জাতীয় পরিচয়পত্রের রেজিস্ট্রেশনটা উনি করেছেন এবং সেই ক্ষেত্রে বয়সের ব্যবধানটা 10 বছর। আমাকে উনি ব্যক্তিগতভাবে SMS করেছেন, SMS করে তিনি সেটি জানতে চেয়েছেন।
এবং তার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী। সেক্ষেত্রে উনি আবেদন করতে পারবেন। আবেদন করে উনি ওনার প্রপার ডকুমেন্ট যে সার্ভিস বোর্ড আছে চাকরির সেটা যদি দিতে পারেন, দিলে উনি যদি যথোপযুক্ত আমাদের কর্তৃপক্ষ মনে করেন তাহলে অবশ্যই উনি এটা সংশোধন, এটা আমাদের বিবেচনাধীন আছে। যেহেতু অনলাইনে বিষয়টা আমরা ওইটা চেক করার সুযোগ আছে, চেক করে উনি যদি লজিক্যাল হয় তাহলে অবশ্যই ওনার সংশোধন হবে। আচ্ছা, কার্ড একজন ব্যক্তি যখন তার জাতীয় পরিচয়পত্র সংশোধন করান, পরবর্তীতে এই রেকর্ড গুলো কি রাখা হয় কিনা, সংশোধনের যে রেকর্ড? হ্যাঁ, অবশ্যই। দেখেন, আমাদের জাতীয় পরিচয় পত্র এটা আমাদের যে তথ্য ভান্ডার, বর্তমানে এত বড় তথ্য ভান্ডার খুব কম দেশেই আছে। এবং আপনারা নিশ্চয়ই জেনে মানে উপকৃত হবেন যে এই যে 10 কোটির উপর ভোটারের তথ্য আমাদের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের আছে, এইটার জন্য আমাদের তথ্য ভান্ডার আছে, স্টোরেজ আছে। প্রত্যেকটা বিষয় একজন ব্যক্তির কখন, কোথায়, কোন অবস্থায় কি তথ্য সংযোজন বিয়োজন করা হলো, প্রত্যেকটির ক্ষেত্রে তার মানে তথ্য লিপিবদ্ধ থাকে আমাদের সার্ভারে। মানে কোনো ধরনের তথ্য মানে সেখান থেকে মুছে যাওয়ার কোনো সুযোগ নাই। এবং একটা তথ্য যেন তার মুছে না যায় তার জন্য ব্যাকআপ রাখা হয়, যাতে কোনো কারণে যদি কোনো সার্ভার নষ্ট হয় সেক্ষেত্রে ব্যাকআপ সার্ভার দিয়ে তার তথ্য সেখানে পুনঃস্থাপনের সুযোগ আছে। এতে কোনোভাবেই একজনের তথ্য আমাদের জাতীয় কেন্দ্রীয় সার্ভার থেকে মুছে যাওয়ার কোনো সুযোগ নাই। আরেকটি প্রশ্ন, একজন, আমরা মনে হয় এই প্রশ্নটি আগেও করেছিলাম, যে আরেক দর্শকের প্রশ্ন আছে, আমরা দর্শকের প্রশ্ন নিই। মুস্তাফিজুর রহমান ওয়াসিম প্রশ্ন করেছেন, আমি স্মার্ট কার্ড হাতে পেয়েছি, কিন্তু আমার আগের কার্ডের নাম্বারের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করেছি। এখন কোনো সমস্যায় পড়লে, যেমন বিকাশ অ্যাকাউন্ট, সিম রেজিস্ট্রেশন, অন্যান্য কাজে আগের নাম্বারটা কতটুকু যুক্তিযুক্ত? জি, বুঝতে পেরেছি। স্মার্ট কার্ড আমাদের বর্তমানে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগ, নিবন্ধন অনুবিভাগ হতে যে সমস্ত স্মার্ট জাতীয় পরিচয় পত্র বাংলাদেশ নির্বাচন কমিশন সারা বাংলাদেশে পাঠিয়েছে, সেটা 10 ডিজিট, 10টা অঙ্কের। আমাদের পূর্বের যে পেপার লেভেলের জাতীয় পরিচয় পত্রগুলো ছিল সেখানে 17 ডিজিট এবং 13 ডিজিটের জাতীয় পরিচয় পত্র আছে। তো পর্যায়ক্রমে সকল নিবন্ধিত নাগরিক তারা 10 ডিজিটের জাতীয় পরিচয়, আপনি স্মার্ট জাতীয় পরিচয় তো পাবেন। যদি কোনো ক্ষেত্রে ওনার মানে এই ধরনের ট্রাবল ফেস করেন যে উনি 10 ডিজিটের জাতীয় পরিচয়পত্র দিয়ে কোনো কাজ বা সেবা নিতে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে উনি অনলাইনে ওনার ওই 10 ডিজিট দিয়ে করলে মানে রেজিস্ট্রেশন করলে 13 ডিজিট পাওয়া সম্ভব। অথবা আমাদের নিকটস্থ নির্বাচন অফিসে 10 ডিজিটের আইডি কার্ড নিয়ে গেলে 13 ডিজিট ওনাকে প্রদান করা সম্ভব, প্রিন্ট আউট কপির মাধ্যমে, ভেরিফাইড ফি প্রদান সাপেক্ষে। আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে, নিজ পিতা স্বামীর মাতার নাম সংশোধন করতে হলে কি কি দলিল ওই আবেদন পত্রের সাথে জমা দিতে হবে আপনাদের? জি, একজন ব্যক্তির পিতা মাতা নাম যদি কেউ সংশোধন করতে চায়, প্রথমেই উনি যদি শিক্ষিত হন তাহলে ওনার শিক্ষা সনদ, এসএসসি সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, আমাদের এই দুইটা ডকুমেন্টকে বেস ধরা হয়, ভিত্তি, এটা তাকে মানে প্রদান করতে হবে। পাশাপাশি ওনার পিতা এবং মাতার যে জাতীয় পরিচয়পত্র আছে সেটার ফটোকপি সংশোধন করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো ডাক নামে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন হয়েছে, আসলে তার যে সার্টিফিকেট যে নাম দেওয়া আছে সেটাই তিনি জাতীয় পরিচয়পত্রে অন্তর্ভুক্ত করতে চান, সেই ক্ষেত্রে এটা আসলে সম্ভব কিনা? জি, অবশ্যই সম্ভব, কারণ ভুল তো মানুষ যে কোনো কারণে হতে পারে। কেউ যদি ভুলবশত ওনার ডাক নামে উনি যদি ভোটার হিসেবে নিবন্ধিত হন তাহলে উনি ওই নামেই জাতীয় পরিচয়পত্র পাবেন। সেই ক্ষেত্রে উনি যদি সংশোধন করতে চান তাহলে উনি ওনার শিক্ষাগত সনদ, জন্ম নিবন্ধন সনদ, এগুলো
অনলাইনে ফি প্রদান সাপেক্ষে তথ্যগুলো সংযোজন করে উনি ওনার নাম পরিবর্তন করতে সক্ষম হবেন, অসুবিধা হবে না। আমাদের একজন দর্শকের একটি প্রশ্ন আছে। উনি প্রশ্ন করেছেন, পিতামৃত, পিতার নাম সংশোধন করতে কি কি লাগবে? পিতা মৃত হতেই পারে, আমরা আল্লাহ তাআলা, আমরা যেহেতু মানুষ, জীবন আছে, যে কোনো সময় যে কোনো মানুষ মৃত্যু ঘটতে পারে। তো কোনো ব্যক্তি মৃত হলেও সেটা সমস্যা নাই। উনি যদি সংশোধন করতে চান পিতার নাম, তাহলে সেই ক্ষেত্রে তার ওয়ারিশান সনদ, একজন ব্যক্তি পিতা যখন মারা যান তখন মানে তার যারা উত্তরাধিকার থাকেন তারা ওয়ারিশান প্রাপ্য হন। সেই ওয়ারিশান সনদ, তারপরে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র, ওনার সার্টিফিকেট, ভাই বোনের আইডি কার্ডের ফটোকপি সংশোধন পূর্বক ফি প্রদান করে আবেদন করলে উনি ওনার পিতার নাম সংশোধন করতে সক্ষম হবেন। যে আশা করছি দর্শক বুঝতে পেরেছেন। আমাদের আরো একজন দর্শক প্রশ্ন করেছেন, আমার স্মার্ট কার্ড হারিয়ে গেছে, সেজন্য পূর্ব জেলা থানায় জিডি করেছি। এর মাঝে লকডাউন হয়ে গেল, নির্বাচন কমিশন অফিসে আর যাওয়া হয়নি। বর্তমানে আমি জেলার বাইরে থাকি। এক্ষেত্রে আমি আমার নিকটস্থ নির্বাচন কমিশন অফিসে গিয়ে বা অনলাইনের মাধ্যমে স্মার্ট কার্ডের আবেদন আছে কিনা? জি, ধন্যবাদ। ওনার প্রশ্নটা বুঝতে পেরেছি। দেখেন, আমি প্রথমেই বলেছি যে বাংলাদেশ নির্বাচন কমিশন এই যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, প্যান্ডামিক সিচুয়েশন, ইলেকশন কমিশন অনেক আগেই সেটা আজ করতে পেরেছিল কিভাবে মানুষ এই করোনা ভাইরাসের মধ্যেও যেন সেবা পায়, আমাদের জাতীয় পরিচয়পত্র অন্যান্য সেবায় যেন কোনো বিঘ্ন না ঘটে, তার জন্য আমাদের মাননীয় নির্বাচন কমিশনের মাননীয় সচিব, মাননীয় মহাপরিচালক এবং আইটি বিভাগের লোকজন দিনরাত নিরলস পরিশ্রম করে নতুন সিস্টেম, পেপারলেস অফিস পরিণত হয়েছে নির্বাচন। উনি যে কোনো জায়গায় যেখানে থাকুক বাংলাদেশের, উনি ওনার জিডি দিয়ে অনলাইনে আবেদন করে ফি প্রদান সাপেক্ষে উনি যদি ওনার কার্ড মানে আবেদন করেন, তাহলে উনি নির্বাচন অফিসে না এসেই ওনার কার্ড উনি আবেদন করবেন এবং ওনার মোবাইলে যখন মেসেজ যাবে যে ইওর কার্ড ইজ অ্যাপ্রুভ, তখন উনি আবার যেখানে অনলাইনে আবেদন করেছেন ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ওনার কার্ড ডাউনলোড করে উনি ব্যবহার করতে পারেন ল্যামিনেটিং করে। সেই ক্ষেত্রে ওনাকে নির্বাচন অফিসে আসতে হবে না এবং প্রযুক্তির এই কল্যাণের কারণে মানে পেপারলেস অফিস না এসেই ঘরে বসেই উনি ওনার কার্ড প্রাপ্ত হবেন, কোনো সমস্যা নেই। আমাদের আরো একজন দর্শক প্রশ্ন করেছেন, স্মার্ট কার্ডে প্রকৃত বয়সের তুলনায় অনেক বেশি, বয়স সংশোধন করার কি উপায়? দর্শক, আসলে এই প্রশ্নটির উত্তর কিন্তু ইতিমধ্যে আমরা দিয়েছি এবং আমাদের অতিথি যিনি আছেন তিনি খুব সুন্দর করে উত্তরটি দেওয়ার চেষ্টা করেছেন। তারপরেও স্যার ওনার জন্য একটু ছোট্ট করে। জি, দেখেন, যে কোনো সংশোধন করতে হলে উনি অবশ্যই সংশোধন করার এখতিয়ার রাখেন। তবে উনি যে সংশোধন করতে চান তার সাপেক্ষে অনুকূলে যথাযথ ডকুমেন্ট, কাগজপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, ওনার জন্ম নিবন্ধন সনদ, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, অন্য কোনো জমির দলিল, এগুলো যদি সংযুক্ত করেন করে যদি আমাদের অনলাইনে আবেদন করেন এবং আবেদন করে উনি ফি প্রদান সাপেক্ষে আবেদন করলে ওনার যদি তথ্যগুলো যাচাই করা হয় মানে অনলাইনে, এরপরে যদি ওনার তথ্য সঠিক করে তাহলে অবশ্যই ওনার অনুমোদন হবে এবং উনি সংশোধনের যোগ্য হবেন। মানে টেনশনের কোনো কারণ নেই। স্যার আরেকটি প্রশ্ন, একজন ব্যক্তি সংশোধন করার কতদিন পরে ওনার সংশোধিত কার্ডটি উনি পেতে পারেন, বা সংশোধন প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে কতদিন লাগবে? জি, ধন্যবাদ। মানে এই প্রথম একটা মানে প্রশ্ন এসেছে ভিন্ন আঙ্গিকে যে কত দিন লাগবে। এটা আমাদের সেবা প্রদানের একটা মানে প্রতিশ্রুতি, সিটিজেন চার্টার সংক্রান্ত প্রশ্ন। আমাদের যেহেতু সেবাটা এখন অনলাইনে প্রদান করা হচ্ছে, খুব দ্রুততার সময়ে আমাদের সার্ভিসগুলো দেওয়া হচ্ছে। একজন ব্যক্তি যদি উনি প্রয়োজনীয় ডকুমেন্ট সহ অনলাইনে আবেদন করেন, সেটা 1 সপ্তাহের মধ্যেই নিষ্পত্তিযোগ্য এবং 1 সপ্তাহের মধ্যেই উনি ওনার সংশোধিত কার্ড প্রিন্ট করতে সক্ষম হবেন যদি প্রয়োজনীয় সকল ডকুমেন্ট উনি
সংযুক্ত করতে সক্ষম হন। স্যার আরেকটি প্রশ্ন, বিবাহিত নারীদের পরিচয়পত্রে বাবার নাম নাম দেওয়া থাকে, এতে অনেক ক্ষেত্রে তাদের আইডেন্টিফাই করতে দেখা যায় অনেক বিড়ম্বনায় পড়তে হয়। সেক্ষেত্রে বাবার নামের পাশাপাশি স্বামীর নাম যুক্ত করার কোনো বিধান আছে কিনা? জি ধন্যবাদ। এটা একটা কমন প্রশ্ন। মানে পূর্বে আমাদের যে পেপার লেভেলের জাতীয় পরিচয়পত্র বাংলাদেশ নির্বাচন কমিশন প্রদান করত, সেখানে উনি যদি বিবাহিত হয়ে থাকতেন কোনো ভদ্র মহিলা, সেক্ষেত্রে তার স্বামীর নাম জাতীয় পরিচয়পত্রে লিপিবদ্ধ থাকতো। পরে যখন স্মার্ট জাতীয় পরিচয়পত্র বাংলাদেশ নির্বাচন কমিশন প্রদান করলো, তখন তার স্বামীর নামটা অবশ্যই আছে, ডাটাবেজে লুপ্ত থাকলো, কিন্তু পিতার নামটা দৃশ্যমান হলো। এই ক্ষেত্রে একটু হয়তো বিড়ম্বনা হবে, তবে আমাদের বাংলাদেশ নির্বাচন কমিশনে নারীবাদী অনেক সংগঠন চেয়েছিল যে পিতার নামটাই যেন জাতীয় পরিচয়পত্রে থাকে, সেই কারণেই এটা। আর এতে বিড়ম্বনা হওয়ার তেমন কোনো কারণ আমি দেখি না, কারণ ওনার তথ্য তো সার্চ দিলে ওনার ডাটাবেজে স্বামীর নাম অবশ্যই দেখা যাবে। মানে যারা সার্ভিস প্রোভাইড করবে তারা তো এটা, এখন আমাদের 230টার মতো প্রতিষ্ঠান বাংলাদেশ নির্বাচন কমিশনের সার্ভার ব্যবহার করছে এবং সেবা দিচ্ছে, সেখানে ওনারা এই তথ্য দেখার অ্যাক্সেস তাদের আছে। আরেকজন দর্শকের একটি প্রশ্ন আছে, তিনি প্রশ্ন করেছেন বছরের যে কোনো সময় আইডি কার্ডের জন্য আবেদন করা যাবে কিনা। মানে উনি জি হয়তো বোঝাতে চাচ্ছেন যে নতুন রেজিস্ট্রেশন উনি করতে পারবেন কিনা। ধন্যবাদ। একটা সময় আমি প্রথমেই বলেছি যে অনলাইনের যে সুবিধাটা, আপনি চিন্তা করেন আগে আপনার রাতে বসে কোনো আবেদন করা যেত না, অফিসে গিয়ে নিশ্চয়ই। আবেদন জমা দিয়ে আবেদন করতে হতো। এখন অনলাইনে দিন রাত, স্থান কাল পাত্র কোনোটাই কোনো বাধা না। উনি রাতে বসে যে কোনো জায়গায় বসে, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে, বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে উনি অনলাইনে ওনার প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে ফি প্রদান করে উনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে দিন রাত ছুটির দিন কোনো কিছুই বাধা হয়ে কাজ করবে না, এবং উনি কাঙ্ক্ষিত সেবা অফিসে না এসেই পাবেন অনলাইনে। জি ধন্যবাদ স্যার। আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করেছেন স্থান পরিবর্তন করা যাবে কি, যেমন ঢাকা থেকে নিজ এলাকায় যাবে। এটা আসলে এই প্রশ্নটির উত্তর আমরা আগে দেওয়ার চেষ্টা করেছি, যিনি অতিথি আছেন তিনি আগেও বলেছেন, তারপরে ওই দর্শকের উদ্দেশ্যে তার ছোট্ট করে যদি আপনি বলেন। জি, যেহেতু প্রশ্নটা উত্তর আগে দিয়েছে, আবার নতুন করে একজন আমাদের দর্শক প্রশ্নটা করেছেন, ওনার জ্ঞাতার্থে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। স্থান পরিবর্তন উনি ঢাকায় থেকে যেখানে পরিবর্তন করতে চান, একটু অপেক্ষা করলে আমাদের আগামী 1 মাসের মধ্যেই এই স্থানান্তর সংক্রান্ত ট্রান্সফারের আবেদনটাও অনলাইনে চলে যাবে। সেই ক্ষেত্রে উনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই যেই জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের জন্য আবেদন করতে পারবেন, এবং ওনাকে নির্বাচন অফিসে না গিয়েই অনলাইনে আবেদন করে স্থানান্তর সংক্রান্ত আবেদনের সেবা উনি পাবেন। তার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করে, আমি ওনাকে পরামর্শ দেবো উনি কিছুদিন অপেক্ষা করুক, এরপরে উনি অনলাইনে আবেদন করুক। আমাদের স্থানান্তরের সেবাটা এখন প্রক্রিয়াধীন অনলাইনে। জি ধন্যবাদ স্যার। আশা করি দর্শক আপনার স্যার কোনো পরিচয়পত্রের পেশা পরিবর্তন করা যাবে কিনা। জি, পেশা পরিবর্তন করা যাবে। পেশা পরিবর্তনের ক্ষেত্রে উনি যেই পেশাজীবী, উনি যদি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, সরকারি চাকরিজীবী হন, যে পেশায় উনি থাকেন না কেন, সেই পেশার প্রয়োজনীয় ডকুমেন্ট মানে প্রমাণ স্বরূপ যদি উনি মানে অনলাইনে আবেদন করে সেটা অ্যাটাচ করেন, তাহলে ওনার পেশা পরিবর্তন সম্ভব হবে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। একজন আমাকে প্রশ্ন করেছেন যে তার অনেক অনেক বেশ কয়েকটা বাড়িয়ে দেওয়া হয়েছে জাতীয় পরিচয়। তিনি সেটি সংশোধন করতে চান, কিন্তু তার জন্য যে প্রামাণ্য দলিলপত্র তার কাছে থাকা দরকার সেটি আসলে নেই। এখন তিনি এটি সংশোধন করতে পারবেন। দেখেন, মানে আমাদের জাতীয় পরিচয় পত্র একটা আইনগত ভিত্তি আছে, লিগাল একটা লফুল আছে। আপনি আমাদের ভোটার তালিকা আইন 2009 আছে, ভোটার তালিকা বিধিমালা 2012 আছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2010 আছে। প্রত্যেকটা জায়গাতেই ক্লিয়ারলি বলা আছে যে কোনো পরিবর্তন পরিমার্জন সংশোধন করতে হলে
যথোপযুক্ত তাকে ডকুমেন্ট বা দলিলাদি সংযুক্ত করতে হবে। উনি যদি প্রমাণ ছাড়া কোনো জিনিস আবেদন করেন, আবেদন করবেন কিন্তু সেটা নিষ্পত্তি হবে না, এটার কোনো সেবা ইলেকশন কমিশন থেকে প্রদান করা সম্ভব হবে না। প্রয়োজন মানে ডকুমেন্ট ছাড়া সংশোধন যোগ্য হবে না। আমাদের আসলে দর্শকদের উদ্দেশ্যে আমাদের আজকের এই মূল আয়োজন, যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করতে চাই আমাদের এই আজকের যে আয়োজন। সুপ্রিয় দর্শক, আমরা আসলে দীর্ঘ সময় ধরে আপনাদের নানান জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত নানান প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমাদের সাথে যিনি আজকে যুক্ত ছিলেন, কিশোরগঞ্জ সদর উপজেলা যিনি নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন, তিনি অত্যন্ত চমৎকার ভাবে উনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের যে প্রশ্নগুলো, আশা করছি আপনারা এর মধ্যে দিয়ে যে ধরনের বিজ্ঞাপন বা যে ধরনের সমস্যা, সেই উত্তরের জন্য আসলে যে প্রস্তুতি দরকার সেগুলো অনেকটাই আপনারা সহজেই করতে পারবেন। তারপরে আহ, আমাদের মধ্যে আপনাদের যদি আপনারা প্রশ্ন করেন পরেও যদি আপনারা তাহলে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আর দীর্ঘ সময় আপনি আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনার মূল্যবান যে মতামত বা আপনার যে দিক নির্দেশনা বা পরামর্শ, আশা করছি আমরা আমাদের দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত ছিলেন বা আহ, আর যারা দেখেছেন, হয়তো তারা কিছুটা হলেও জাতীয় পরিচয় সম্পর্কিত বিড়ম্বনা থেকে রেহাই পাবেন, মুক্তি পাবেন। তো এই মধ্য দিয়ে স্যার আসলে আপনার সাথে আমরা এই মুহূর্তে আপনার থেকে বিদায় নিতে চাচ্ছি। আপনি যে জি, প্রশ্নগুলো করছিলেন আপনাকেও আমাদের অনলাইন ধন্যবাদ। পক্ষ পূর্বধলার থেকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। পূর্বধলার দরবান আপনারা এর সুন্দর চমৎকার একটা আয়োজন করেছেন। আমি এই জন্য আপনাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ জাতীয় পরিচয়পত্র বর্তমানে বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তো এই সংক্রান্ত একটা আলোচনায় আপনাদের সাথে অংশগ্রহণ করতে পেরে আমিও মানে সুন্দর অনুভূতি, আমরা এই মুহূর্তে ভালো লাগা কাজ করছে। আর যেহেতু পূর্বধলা আমার পূর্ববর্তী কর্মস্থল ছিল, আপনি সুন্দরভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেছেন। পেছনের যে কারিগর ছিল আমাদের, মানে বিশেষ করে আজকের এই যে লাইভ অনুষ্ঠান, মানে যার নাম না বললেই নাই, নোমান শারিয়ার, তাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি আজকের এই আয়োজনের জন্য। মানে আমি আমার মানে যেই ইয়েগুলো ছিল, বক্তব্যগুলো ছিল, আশা করি এর মাধ্যমে আমাদের যারা দর্শক শ্রোতা ছিলেন তারা উপকৃত হয়েছেন। তাদেরকে ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, এরই সাথে শেষ করতে আমাদের আজকের দর্শক আরেকটি অনুরোধ, এই করোনাকালীন স্বাস্থ্য অবশ্যই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না, ঘন ঘন পরিষ্কার করবেন। আমরা আগামী কোনো পর্বে আবারও হয়তো আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে আমরা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। যারা দীর্ঘ সময় আমাদের সঙ্গে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন, কমেন্টস করেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে সবাই